गुड इवनिंग সবাইকে। তো আগের দিন আমরা সেল ওয়াল কমপ্লিট করে নিয়েছি, চারটে হেডিং এ আমরা সেল ওয়াল পড়ে নিয়েছি। ডেফিনেশন অফ দ্য সেল ওয়াল, ডেভেলপমেন্ট অফ দ্য সেল ওয়ালের কমিউনিকেশন মানে ডেভেলপমেন্টাল ডিফেক্ট আমরা পড়ে নিয়েছি। আমরা এই কয়েকটা জায়গা পড়ে নিয়েছি সেল ওয়াল, এবং সেল ওয়ালের মলিকুলার স্ট্রাকচারও পড়ে নিয়েছি, অ্যাকচুয়ালি মেইনলি প্রাইমারি সেল ওয়াল। তো আজকে আমরা শুরু করব বলেছিলাম সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। তাহলে আমরা সেকেন্ড স্টার্ট করছি প্লাজমা মেমব্রেন। দেখো প্লাজমা মেমব্রেন, এতক্ষণ ধরে আমরা যখন সেল ওয়াল পড়েছি তখন আমরা সেল ওয়ালের এই ডেফিনেশনটাই দিয়েছিলাম যে সেল ওয়াল ছিল হার্ড একটা আউটার কভারিং, ঠিক আছে, এবং এই হার্ড কভারিং হতে গিয়ে যেটা নন লিভিং হয়ে গেছে। বাট যখনই আমরা প্লাজমা মেমব্রেনের কথা বলবো, ফার্স্ট কথা এটাই হয়ে যাচ্ছে এটাও একটা আউটার কভারিং। ক্লিয়ার? যেমন সেল ওয়াল একটা কভারিং, ঠিক সেমনি প্লাজমা মেমব্রেন একটা কভারিং। বাট এই দুটো কভারিং এর মধ্যে বেসিক ডিফারেন্স হয়ে গেল এটাই, কারণ যখন তুমি প্লাজমা মেমব্রেন বলবে তখন ফার্স্ট যে জিনিসটা বলবে দিস ইজ দ্য লিভিং আউটার কভারিং। তাহলে ফার্স্ট ওয়ার্ড সবসময় আমাকে জেনে রাখতে হবে প্লাজমা মেমব্রেন বলতে গেলে যে প্লাজমা মেমব্রেন ইজ এ লিভিং আউটার কভারিং। ঠিক আছে? তাহলে সেল ওয়াল পড়তে গিয়ে আমরা দেখেছিলাম তাহলে সেল ওয়াল কি দিয়ে তৈরি আমরা যেমন দেখেছিলাম, তারপর নেক্সট আমাকে জিজ্ঞেস করবে তাহলে এই যে লিভিং কভারিংটা প্লাজমা মেমব্রেন কি দিয়ে তৈরি। না, প্লাজমা মেমব্রেন যে সমস্ত জিনিস দিয়ে তৈরি তার মধ্যে মেইন দুটো জিনিস এর মধ্যে দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে লিপিড। সেল ওয়াল মেইনলি প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি একটা লিভিং মেমব্রেন বা লিভিং কভারিং। থার্ড, সেল ওয়াল পড়তে গিয়ে আমরা এই ডেফিনেশন দিয়েছিলাম হার্ড নন লিভিং একটা কভারিং, বাট কভারিংটা নন লিভিং হলেও কভারিংটা একটা স্পেশাল ফিচার ছিল ফুললি পারমিয়াবল। তাহলে তোমাকে এটাও জিজ্ঞেস করা হবে এটা তো আর নন লিভিং না, এটা তো লিভিং কভারিং, তাহলে এর মধ্যে কি স্পেশাল ফিচার আছে? এ কি সবাইকে পারমিয়াবিলিটি শো করে না কাউকে যেতে দেয় না? না, যখন আমরা প্লাজমা মেমব্রেন কথাটা বলবো এটাও একটা কভারিং যে পারমিট করে যেতে দেয় কিছু সিলেক্টিভলি সাবস্টেন্সকে। তার মানে থার্ড ওয়ার্ড যেটা আমার বেরিয়ে আসবে এটা একটা এমন একটা কভারিং যে সিলেক্টিভলি সাবস্টেন্সকে যাতায়াত করতে দেয়, তার মানে একে বলা হয় তাকে সিলেক্টিভলি পারমিয়েবল। তার মানে আমি যখনই প্লাজমা মেমব্রেনের ডেফিনেশন দেব আর যাই হোক না কেন এই তিনটে পয়েন্ট যেন আমার কাছে ক্লিয়ার থাকে। তাহলে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে যে প্লাজমা মেমব্রেন কি, তুমি এটাই বলবে এটা একটা আউটার কভারিং অফ দা সেল, সেলের একটা আউটার কভারিং, যে কভারিংটা লিভিং, যে কভারিংটা প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি, এবং যে কভারিংটা সিলেক্টিভলি পারমিয়েবল, সেই কভারিংটাকে আমরা প্লাজমা মেমব্রেন বলবো। তাহলে ডেফিনেশনে তোমার যেন এই তিনটে ওয়ার্ড যেন সব সময় থাকে, যে কোনো একটা ওয়ার্ড আগে পরে করে তুমি লিখতে পারো সেল ওয়ালের ডেফিনেশনের মতনই, বাট ডেফিনেশনে তিনটে ওয়ার্ড যেন থাকে, তবেই আমরা তাকে প্লাজমা মেমব্রেনের ডেফিনেশন বলতে পারবো। তাহলে ফার্স্ট পয়েন্ট আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, দ্য সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কাকে বলে, তার ডেফিনেশন আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন তোমায় একটা সেকেন্ড কোশ্চেন যেটা হয় না, এরকম একটা লিভিং মেমব্রেন তোমাকে দিয়ে দেয়া হলো, একটা মেমব্রেন তোমার হাতে দিয়ে দেয়া হলো, দিয়ে বলা হলো এই যে মেমব্রেনটা দেখছো এই মেমব্রেনটা প্লাজমা মেমব্রেন, তোমাকে বলে দেব, তোমাকে একটা মেমব্রেন আমি দিয়ে দিলাম, এই একটা মেমব্রেন তোমার সামনে আমি দিয়ে দিলাম, তো তোমাকে আমি বললাম যে এই যে মেমব্রেনটা দেখতে পাচ্ছো এই মেমব্রেনটা অ্যাকচুয়ালি প্লাজমা মেমব্রেন। তো তুমি তখন তাকে বলবে যে যদি এটা প্লাজমা মেমব্রেন হয় সেই মেমব্রেনটাকে আমি প্লাজমা মেমব্রেন বলতে পারবো যে মেমব্রেনটা কতগুলো ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে পারে। ঠিক আছে? তাহলে যে কোনো মেমব্রেনকে আমরা প্লাজমা মেমব্রেন বলতে পারি না। প্লাজমা মেমব্রেন কোন একটা মেমব্রেন প্লাজমা মেমব্রেন হতে গেলে বিশেষ কতগুলো ক্রাইটেরিয়া লাগে। লিভিং, ঠিক আছে, প্রোটিন লিপিড দিয়ে তৈরি, এটাও ঠিক আছে, না একটা লিভিং প্রোটিন লিপিড দিয়ে তৈরি একটা মেমব্রেন তোমার হাতে দিয়ে দিলাম, দিয়ে বললাম এটা একটা প্লাজমা মেমব্রেন।
তুমি তখন তাকে বলবে যে এই মেমব্রেনটা প্লাজমা মেমব্রেন হতে গেলে কতগুলি ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হবে। তাহলে আমরা সেকেন্ড পয়েন্ট আমাকে জানতে হবে কোন মেমব্রেনকে প্লাজমা মেমব্রেন হতে গেলে কি কি এসেনশিয়াল ক্রাইটেরিয়া দরকার। সেকেন্ড পয়েন্ট, এই মেমব্রেনটা প্লাজমা মেমব্রেন হতে গেলে ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা দরকার সেটা অলরেডি আমি ডেফিনেশনে তোমাকে বলে দিয়েছি। এই মেমব্রেনটা প্লাজমা মেমব্রেন হতে গেলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সিলেক্টিভলি পারমিয়াবল হতে হবে। এখন একটা কোশ্চেন হয় যে সিলেক্টিভলি পারমিয়াবল জিনিসটা কি, কাকে আমরা সিলেক্টিভলি পারমিয়াবল বলবো। দেখো আমাদের তিনটে ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে পারমিয়াবল, একটা হচ্ছে ইমপারমিয়াবল আর একটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়াবল। এই তিনটে ওয়ার্ডের বেসিক ডিফারেন্সটুকু আমাকে জানতে হবে। ধরো তোমাকে একটা সলিউশন দেয়া হলো, ক্লিয়ার? তো তুমি জানো কেমিস্ট্রি পড়তে গিয়ে অলরেডি জেনে গেছো যে সলিউশন দুটো জিনিস দিয়ে তৈরি হয়, ক্লিয়ার? কি কি জিনিস দিয়ে তৈরি হয় না, একটা হচ্ছে লিকুইড পার্ট যাকে আমরা সলভেন্ট বলে থাকি, আর একটা সলিড পার্ট যাকে আমরা সলিউট বলে থাকি। তাহলে এই দুটো পার্ট দিয়ে কোন একটা সলিউশন তৈরি হয়। না যদি কোনো মেমব্রেনকে আমরা ইমপারমিয়েবল বলবো, তাহলে কোনো একটা মেমব্রেনকে আমরা ইমপারমিয়েবল তখনই বলবো না যখন এই মেমব্রেনটা না সলভেন্টকে যেতে দেয় না সলিউটকে যেতে দেয়, ক্লিয়ার? তাহলে সলভেন্টকেও যদি যেতে না দেয়, সলিউটকেও না যেতে দেয়, তাহলে সেই মেমব্রেনটাকে আমরা বলে থাকি ইমপারমিয়েবল মেমব্রেন। তাহলে আই থিংক ইমপারমিয়েবল মেমব্রেন জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে সলভেন্ট আর সলিউট দুটোই আমরা লিখলাম। তাহলে ইমপারমিয়েবল মেমব্রেন হচ্ছে সেই মেমব্রেনটা যে সলভেন্টকেও যেতে দেয় না, যে সলিউটকেও যেতে দেয় না, ক্লিয়ার? সেকেন্ড, যদি এরকম একটা কেস হয় না সলভেন্টকে আমি অ্যালাউ করব, ক্লিয়ার? আমি সলিউটকে অ্যালাউ করব, তাহলে যদি কোনো মেমব্রেন সলিউট এবং সলভেন্ট দুই জনকেই অ্যালাউ করে থাকে, তাহলে আমি বলবো সব জিনিসকে যেতে দিচ্ছ, তার মানে সেই টাইপের মেমব্রেনকে আমরা পারমিয়াবল বা ভেদ্য মেমব্রেন বলে থাকি। তাহলে পারমিয়াবল মেমব্রেন হচ্ছে সেই মেমব্রেনটা যে সলভেন্টকে অ্যালাউ করে থাকে, সলিউটকে অ্যালাউ করে থাকে। তাহলে এটাও আমরা বুঝি। যদি ধরো এরকম কোন মেমব্রেন রয়েছে যে সলভেন্টকে অ্যালাউ করছে বাট সলিউটকে যেতে দিচ্ছে না, তার মানে হাফ জিনিসকে যেতে দিচ্ছে। তাহলে হাফ মানে তাকে আমরা বলি কি সেমি। সেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, কিছুটা। তার মানে যদি কোনো মেমব্রেন এরকম হাফ নেচার শো করে থাকে, সলভেন্টকে যেতে দিচ্ছে সলিউটকে যেতে দিচ্ছে না, তাহলে আমরাকে বলবো হাফ পারমিয়াবিলিটি বা সেমি পারমিয়াবল মেমব্রেন। তাহলে থার্ড আমরা পেয়ে গেলাম সেমি পারমিয়াবল মেমব্রেন, না যে সলভেন্টকে যেতে দিলেও সলিউটকে যেতে দিচ্ছে না, ক্লিয়ার? তাহলে আমরা কমনলি তিনটে টাইপের মেমব্রেন পাই, বাট যদি তিনটে ক্রাইটেরিয়াকে শো করে তাহলে মেমব্রেনটাকে যদি দুটোই যেতে না দেয় ইমপারমিয়াবল মেমব্রেন বলবো, আর দুটোই যেতে দিলে পারমিয়াবল মেমব্রেন বলবো, একজনকে যেতে দিলে একজনকে যেতে দিচ্ছে না সেমি পারমিয়াবল মেমব্রেন বলবো। বাট কোন একটা মেমব্রেনকে প্লাজমা মেমব্রেন তখনই বলতে পারবো যখন সেটা না ইমপারমিয়াবল, না পারমিয়াবিলিটি শো করে, না সেমি পারমিয়াবিলিটি শো করে, অ্যাকচুয়ালি যেটা শো করে সেটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়াবল। সিলেক্টিভলি পারমিয়াবল জিনিসটা কি জিনিস? জিনিসটা অনেকটা এরকম টাইপের। ধরো তোমার কাছে একটা সাবস্টেন্স রয়েছে, এটা হচ্ছে সেলের ভেতর। সেলের ভেতরকে আমরা বলে থাকি আইসিএফ, আই ফর ইন্টার সেলুলার ফ্লুইড। আর যদি সেলের বাইরেটাকে আমরা বলে থাকি এক্সট্রা সেলুলার ফ্লুইড। সব সময়ের জন্য মনে রাখবে, সেলের বাইরের ফ্লুইডগুলোকে আমরা বলে থাকি এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর সেলের ভিতরটাকে বলা হয় ইন্টারসেলুলার ফ্লুইড, ক্লিয়ার?
না এই মেমব্রেনটা যদি সেমি পারমিয়াবল হতো, ভালো করে বুঝো, যদি সেমি পারমিয়াবিলিটি শো করে তার মানে হাফ জিনিসপত্র যেতে দেয়, সবটা নয়। হাফ জিনিসপত্র মানে হচ্ছে ঠিক অনেকটা এই টাইপেরই। না আমরা বলেছি সেমি পারমিয়াবল মানে সলভেন্ট কে যেতে দেবে, জেনারেলি সলিড কে যেতে দেয় না, তার মানে এই নয় যে কোনো সলিডই যেতে পারবে না। ক্লিয়ার? সলভেন্ট তো যাচ্ছে, বাট এইগুলো হচ্ছে এই মেমব্রেনটার পোর, ছিদ্র। ধরো এই আমার তোমার কাছে দুটো সলিউট পার্টিকেল রয়েছে, ভালো করে বুঝবে আবার। না যদি মেমব্রেনটা সেমি পারমিয়াবল মেমব্রেন হয়ে থাকে, সলভেন্ট তো যাবেই প্যারালালি। যদি কোনো সলিউটের ডায়ামিটার এই পোরের ডায়ামিটারের তুলনায় ছোট হয়ে থাকে, তাহলে এটা যদি পোরের ডায়ামিটার হয়ে থাকে তাহলে এই সলিউটটা পোরের ডায়ামিটারের তুলনায় বড়, এই সলিউটটা পোরের ডায়ামিটারের তুলনায় ছোট। যদি মেমব্রেনটা সেমি পারমিয়াবল মেমব্রেন যদি আমি বলে থাকি, তাহলে এটুকু মনে রাখবে সলভেন্ট তো যাবে প্যারালালি, যদি কোনো সলিউটের ডায়ামিটার পোরের ডায়ামিটারের তুলনায় ছোট হয়ে থাকে তবে সেই মলিকিউলটা যেতে পারে। তার মানে আমি যে মেমব্রেনটা এঁকেছি এই মেমব্রেনটাকে আমি বলতেই পারি সেমি পারমিয়াবল মেমব্রেন। এইটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বাট প্রবলেম হলো সেল দেখলো একটা অদ্ভুত জিনিস, যে আমার কাছে দুটো সাবস্টেন্সই রয়েছে, এ একটা সাবস্টেন্স, আবার একটা সাবস্টেন্স বি রয়েছে, বি একটা সাবস্টেন্স। এখন মেমব্রেনটা যদি সেমি পারমিয়াবল মেমব্রেন হয় তাহলে খুব সহজেই বি ভেতরে চলে যাবে, এ আসতেই পারবে না, সেমি পারমিয়াবিলিটির নিয়ম অনুযায়ী। বাট সেল দেখলো এই দুটো সাবস্টেন্সের মধ্যে এই যে দুটো সলিউট রয়েছে, এই দুটো সলিউটের মধ্যে বি সলিউটটা হচ্ছে টক্সিক, আমাদের সেলকে ক্ষতি করতে পারে, সেল চাইবে না যে এই সলিউটটা ভেতরে যাক। বাট দেখলো এ সলিউটটা খুবই ইউজফুল একটা সলিউট, খুবই দরকার, সেলের দরকার। তার মানে আমি এখন এমন একটা সিচুয়েশনে দাঁড়ালাম, সেল দেখলো আমার কাছে দুটো মলিকিউল রয়েছে, দুটো সলিউটই রয়েছে, এ সলিউটটা বি এ সলিউটটা আমার সেলের পক্ষে খুবই দরকার, বাট বি সলিউটটা সেলের ভিতরে ঢুকলে সেলের ক্ষতি হতে পারে, টক্সিক সাবস্টেন্স। এখন যদি মেমব্রেনটা সেমি পারমিয়াবল হয়ে যেত তাহলে নিয়ম অনুযায়ী যেহেতু বি এর ডায়ামিটার সবচেয়ে ছোট, তাই বি খুব সহজেই ভেতরে চলে আসতো, ফলে সেলটার ক্ষতি হয়ে যেত। তো তখন সেল ডিসাইড করলো যে আমার মেমব্রেনটাকে সেমি পারমিয়াবল রাখলে হবে না, আমার যাকে দরকার তাকে আমাকে এন্ট্রি করাতে হবে, তার ডায়ামিটার বড় না ছোট সেটা দেখে আমার লাভ নেই। তখন সেল ডিসাইড করলো যে বি সলিউটটা যত ছোটই হোক না কেন, সে যদি আমার ভেতরে ঢুকতে যায় আমি তাকে ঢুকতে দেবো না, কারণ আমি তাকে সিলেক্টই করিনি। সেল বি কে সিলেক্ট করলো না, বলে এই মলিকিউলটা যতই ছোট হোক না কেন আমি এই বি মলিকিউলটাকে ঢুকতে দেবো না, কারণ এ আমার ক্ষতি করতে পারে, আমি একে সিলেক্টই করব না। বাট এ মলিকিউলটা সাইজে বড়, বাট এই মলিকিউলটা আমার দরকার, তখন সেল বলল কি যে ভাই এই মলিকিউলটাকে বললো তুমি কাছে চলে এসো, তখন এই মলিকিউলটা সেলের কাছে চলে এলো, প্লাজমা মেমব্রেনের কাছে চলে এলো। না যেই মাত্র এই মলিকিউলটা প্লাজমা মেমব্রেনের কাছে চলে এলো, যে জায়গাটায় প্লাজমা মেমব্রেনকে টাচ করলো আস্তে আস্তে প্লাজমা মেমব্রেনটা সেই জায়গাটা একটু ভিতরের দিকে ঢুকে গেল। না কিছুক্ষণ পরে প্লাজমা মেমব্রেনটা আরো ভাঁজ হয়ে গেল, এই মলিকিউলটা আরো ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরে প্লাজমা মেমব্রেনটা প্রায় ভাঁজ হয়ে গেল এবং এই মলিকিউলটা প্রায় সেলের ভিতরে ঢুকে গেল, এবং একদম লাস্টে দেখা গেল পুরো একটা প্লাজমা মেমব্রেন কভারিং সমেত পুরো এই জিনিসটা সেলের ভিতরে ঢুকে গেল। তাহলে দেখো একই প্লাজমা মেমব্রেন বি মলিকিউলের তুলনায় পোরের ডায়ামিটারের তুলনায় বি এ মলিকিউলটা সাইজে বড় ছিল, বাট যেহেতু এ মলিকিউলটা সেলের দরকার তাই সেল নিজস্ব মেকানিজমের মাধ্যমে সেই এ মলিকিউলটাকে সেলের ভিতরে ঢুকিয়ে নিল। দিস ইজ দ্য আইসিএফ। বোঝা গেল? তাহলে তোমরা হয়তো ভাবছিলে যে এ মলিকিউলটা যাবে কি করে সেলের ভিতরে, বাট সেল সেরকমই মেকানিজম ডেভেলপ করলো যার মাধ্যমে এই মলিকিউলটা থ্রু এন্ডোসাইটোসিস সেলের ভিতরে চলে গেল। তার মানে এই যে মেমব্রেনটার কথা বলছি, এই মেমব্রেনটা ডিসাইড করে
কাকে ভিতরে নেবে আর কাকে ভিতরে নেবে না, তার ডায়ামিটার কত সেটাও দেখে না, দেখে কোনটা দরকার নাই, তার উপর সিলেক্ট করে। তাহলে আমরা বলতেই পারি এই মেমব্রেনটা একটা স্পেশাল টাইপ অফ মেমব্রেন যে সিলেক্টিভলি পারমিয়াবিলিটিকে শো করে, ও ডিসাইড করে কে যাবে না। তাহলে আমি আশা করছি এই চারটে জায়গা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে সিলেক্টিভলি পারমিয়াবল হচ্ছে সেই মেমব্রেন যে ডিসাইড করে, সিলেক্ট করে, সলিউটকে সিলেক্ট করে যে কে ভেতরে যাবে কে যাবে না, তার ডায়ামিটার কে দেখে না। তাহলে আমরা মেইনলি চারটে টাইপের মেমব্রেন পেলাম: ইমপারমিয়াবল মেমব্রেন, পারমিয়াবিলিটি মেমব্রেন, সেমি পারমিয়াবল মেমব্রেন এবং সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন। এবং জানলাম এই মেমব্রেনটা যদি প্লাজমা মেমব্রেন হতে হয় তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে তাকে সিলেক্টিভলি পারমিয়াবল হতে হবে। তাহলে আশা করছি ফার্স্ট পয়েন্টটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। তা শুধুই কি সিলেক্টিভলি পারমিয়াবল হলেই সেই মেমব্রেনটাকে আমি প্লাজমা মেমব্রেন বলবো? তো তখন বলা হলো যে প্লাজমা মেমব্রেন, দেখো তুমি এই মলিকিউলটাকে সিলেক্ট করেছো, তার মানে এই মলিকিউলটা যেই মাত্র প্লাজমা মেমব্রেনকে টাচ করেছিল, প্লাজমা মেমব্রেনের সাথে সাথে শেপ চেঞ্জ হয়ে গেছে। এবং এই শেপ চেঞ্জ হয়ে গেছে বলি খুব সহজে এই সাবস্টেন্সটা সেলের ভিতরে ঢুকতে পেরেছে। তার মানে তুমি বুঝতে পারছো এই প্লাজমা মেমব্রেন একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ আছে শেপটাকে চেঞ্জ করে নেওয়া। ক্লিয়ার? তার মানে এই মেমব্রেনটাকে প্লাজমা মেমব্রেন হতে গেলে প্রয়োজন অনুযায়ী, যেমন এটা রাউন্ড শেপ, রাউন্ড সাইজের শেপটা চেঞ্জ করেছে, তাহলে সলিউটের শেপ অনুযায়ী প্লাজমা মেমব্রেন নিজের শেপটাকে চেঞ্জ করে নিতে পারে। তার মানে প্লাজমা মেমব্রেন একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ হচ্ছে চেঞ্জ দ্য শেপ, এবং এই প্রপার্টিজটাকে একটা স্পেশাল নামে ডাকা হয় থাকে, এবং সেই নামটাকে বলা হয় ডাইনামিক নেচার। এই ডাইনামিক কথাটা খুব কমন শুনতে পাবে যে ওয়াটারের একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ রয়েছে, ওয়াটারকে যে পাত্রে রাখবে সেই পাত্রের শেপ নিয়ে নেয়, তাহলে ওয়াটারের এই প্রপার্টিজটাকে বলা হয় থাকে ডাইনামিক প্রপার্টিজ। ঠিক সেরকম না, যেমন দরকার ঠিক সেই অনুযায়ী প্লাজমা মেমব্রেন শেপ চেঞ্জ হয়ে যায়। ধরো তোমার কাছে এই একটা প্লাজমা মেমব্রেনের সেল রয়েছে, তুমি যখন এখানে প্রেসার দিলে সাথে সাথে এই জায়গাটা ভেতর দিকে ঢুকে গেল। ক্লিয়ার? আবার তুমি এইখানে প্রেসার দিলে, এখানটা প্রেসার দিলে, যে জায়গাগুলোতে প্রেসার দেবে, যেমন প্রেসার দেবে সেই অনুযায়ী প্লাজমা মেমব্রেন তার শেপকে চেঞ্জ করে নেয়। তার মানে আমরা বলতে পারি না প্লাজমা মেমব্রেনের সিচুয়েশন অনুযায়ী শেপ চেঞ্জ করে নেয়, যেমন সিচুয়েশন ও পায়। সেইজন্য প্লাজমা মেমব্রেনকে, কোন একটা মেমব্রেন প্লাজমা মেমব্রেন হতে গেলে সেকেন্ড ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে ডাইনামিক হতে হবে। না যখনই আমি দেখলাম তাহলে প্লাজমা মেমব্রেন, এবার নেক্সট কোশ্চেন হলো তাহলে প্লাজমা মেমব্রেন শেপটা চেঞ্জ করছে কি করে? এটা তো বুঝে গেলাম যে প্লাজমা মেমব্রেন সিলেক্টিভলি পারমিয়াবল হয়েছে, তার কারণ হচ্ছে প্লাজমা মেমব্রেন শেপ চেঞ্জ করতে পারে। না প্লাজমা মেমব্রেন শেপ চেঞ্জ করতে পারে বলেই প্লাজমা নেচারটাকে আমি ডাইনামিক বললাম। এখন থার্ড কোশ্চেন হচ্ছে তাহলে প্লাজমা শেপটা চেঞ্জ করে কি করে? না আমরা এটাই জানতে পারলাম যে প্লাজমা মেমব্রেনকে তুমি এই মুহূর্তে প্লাজমা মেমব্রেন এই জায়গায় দুটো জিনিস নিয়ে তৈরি, ডেফিনেশন আমাকে বলে দিয়েছে, প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। তাহলে তুমি এই জায়গায় যতগুলো প্রোটিনের মলিকিউল পাবে একটু পরেই বুঝতে পারবে, আর যতগুলো লিপিড পাবে, তাহলে এই প্রোটিন ইজ টু লিপিডের একটা রেশিও আছে। এই জায়গাটায় যত প্রোটিন আছে এবং যত লিপিড আছে প্লাজমা মেমব্রেনে, তার একটা পার্টিকুলার রেশিও আছে। ক্লিয়ার? এখন যেই মাত্র তুমি এখানে প্রেসার ক্রিয়েট করলে সাথে সাথে হয়তো হতে পারে এখান থেকে কিছু প্রোটিন সরে গেল, ডাইনামিক নেচার, অথবা হতে পারে কিছু লিপিড সরে গেল। তাহলে যেই প্রোটিন এবং লিপিড এই জায়গাতে সরে গেল, আগের সংখ্যক প্রোটিন এবং লিপিড নেই, তার মানে প্রোটিন এবং লিপিডের রেশিওটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি বুঝতে পারছি সেল মেমব্রেন এই কারণে ডাইনামিক, কারণ সেল মেমব্রেনের মধ্যে প্রোটিন এবং লিপিড রয়েছে, আর এই প্রোটিন এবং লিপিডের রেশিও কোন একটা জায়গায় সবসময় ফিক্সড না, না এখানে তিনটেই প্রোটিন থাকবে তিনটেই লিপিড থাকবে এরকম ফিক্সড না। হতে পারে একটু এখানে তিনটে লিপিড দুটো প্রোটিন আছে, হতে পারে একটু পরে এখানে পাঁচটা লিপিড তিনটে প্রোটিন হতেই পারে। তার মানে কোন প্লাজমা মেমব্রেন কোন একটা জায়গায় প্রোটিন এবং লিপিডের রেশিও ফিক্সড না, সব সময় চেঞ্জ হয়, আর এই চেঞ্জ হওয়ার জন্য এর মধ্যে ডাইনামিক ফিচারটা চলে আসে। আর এই চেঞ্জ হওয়ার প্রপার্টিজটাকে আমরা বলে থাকি ভ্যারিয়েবিলিটি। ভ্যারিয়েবল শব্দের অর্থ হচ্ছে চেঞ্জ।
তাহলে কোন একটা প্লাজমা মেমব্রেনের থার্ড প্রপার্টিজ হচ্ছে ভ্যারিয়েবিলিটি। আমরা আশা করছি বুঝতে পেরেছো, যে কোন একটা মেমব্রেন তোমাকে দিয়ে দিল আর তুমি তাকে প্লাজমা মেমব্রেন বলতে পারো না। কোন একটা প্লাজমা মেমব্রেন হতে গেলে তিনটে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া লাগে। ফার্স্ট ক্রাইটেরিয়া বললাম, দ্যাট শুড বি সিলেক্টিভলি পারমিয়াবল। সেকেন্ড, দ্য মেমব্রেন শুড বি ডাইনামিক ইন নেচার। আর থার্ড, দ্য মেমব্রেন শুড শো ভ্যারিয়েবিলিটি। এই তিনটে ক্রাইটেরিয়া যদি কোনো মেমব্রেন শো করে থাকে, তাহলে চোখ বুঝে আমি সেই মেমব্রেনটাকে বলে দেব প্লাজমা মেমব্রেন। তাহলে আমার কাছে দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল, একটা হচ্ছে ডেফিনেশন অফ দ্য প্লাজমা মেমব্রেন, আর সেকেন্ড ক্লিয়ার হয়ে গেল এসেনশিয়াল ক্রাইটেরিয়া অফ দ্য প্লাজমা মেমব্রেন। তাহলে তোমাকে একটা প্লাজমা মেমব্রেন দেওয়া হলো, তো তোমাকে জিজ্ঞেস করা হলো যে প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার কি। না, আমরা কিভাবে একটা প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার সম্পর্কে জানতে পারলাম? তাহলে দুম করে তো আমরা বলে দিতে পারি না যে এই জিনিস দিয়ে প্লাজমা মেমব্রেন তৈরি হয়েছে। নিশ্চয়ই অনেক সায়েন্টিস্ট অনেক গবেষণা করে আস্তে আস্তে আমরা প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার জানতে পেরেছি। তাহলে কিভাবে আমরা একটা অরিজিনাল প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার জানতে পেরেছি? তাহলে অনেক দিন আগে থেকে সায়েন্টিস্টরা চেষ্টা করছিল, তাহলে প্লাজমা মেমব্রেন দেখতে কেমন। সবার ফার্স্ট যে সায়েন্টিস্টের নাম আমরা পড়ে থাকি, সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে ওভারটন। না, ফার্স্ট একজন সায়েন্টিস্ট, বইয়ে পাবে না, বাংলা বইয়ে পেতে পারো, বাট না মনে রাখলেও চলবে সায়েন্টিস্টের নাম, শুধু এইটুকু বেসিক বলার জন্য আমি বলছি। না, ওভারটন এমন একজন সায়েন্টিস্ট, তিনি ফার্স্ট বলেছিলেন যে প্লাজমা মেমব্রেন অ্যাকচুয়ালি একটা এমন একটা মেমব্রেন যেটা সিঙ্গেল লেয়ার দিয়ে তৈরি। তবে ফার্স্ট ওভারটন বা একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি প্লাজমা মেমব্রেন সম্পর্কে কিছু একটা ডাটা দিয়েছিলেন। বলেছিলেন প্লাজমা মেমব্রেন এমন একটা মেমব্রেন যেটা সিঙ্গেল লেয়ার দিয়ে তৈরি। ক্লিয়ার? এটা ওভারটন বলেছিলেন। তো তখন তাই সবাই মনে করতো তাহলে সিঙ্গেল লেয়ার স্ট্রাকচার হচ্ছে প্লাজমা মেমব্রেন। কিছুদিন গেল, নেক্সট সায়েন্টিস্ট হলো কার্টার। কার্টার বলে একজন নেক্সট সায়েন্টিস্ট ছিলেন, তিনি বললেন না, এটা সিঙ্গেল লেয়ারের ব্যাপার নয়, প্লাজমা মেমব্রেন অ্যাকচুয়ালি লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। প্লাজমা মেমব্রেনের মধ্যে দুটো লেয়ার রয়েছে এবং সেই দুটো লেয়ার লিপিড দিয়ে তৈরি। তাহলে প্লাজমা মেমব্রেন লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। তাহলে এখন আমরা জানলাম প্লাজমা মেমব্রেন দুটো লেয়ার দিয়ে তৈরি, লিপিড বাইলেয়ার। বাট তারও কিছুদিন পরে আরো ভালো যখন মাইক্রোস্কোপের তলে প্লাজমা মেমব্রেনটা দেখতে শুরু করলেন দুজন সায়েন্টিস্ট, একজনের নাম ড্যাবসন আর একজনের নাম ড্যানিয়েল। তাহলে থার্ড দুজন সায়েন্টিস্ট ড্যানিয়েল এবং ড্যাবসন। তাহলে ড্যানিয়েল এবং ড্যাবসন বলে এই দুজন সায়েন্টিস্ট ফার্স্ট কিছুটা কাছাকাছি গেলেন। উনি বললেন, বাট উনারা বললেন যে প্লাজমা মেমব্রেন অ্যাকচুয়ালি দুটো লিপিড বাইলেয়ার তো আছে বলে মনে হচ্ছে, বাট প্লাজমা মেমব্রেন তিনটে লেয়ার দিয়ে তৈরি। তাহলে উনি ফার্স্ট একটা কথা বললেন যে লিপিডের সাথে সাথে আরো একটা জিনিস উনি দেখতে পেয়েছিলেন এবং তারও একটা লেয়ার আছে বলে উনি মনে করেছিলেন। তাহলে উনি ফার্স্ট বলার চেষ্টা করলেন প্লাজমা মেমব্রেন ট্রিপল লেয়ার মডেল, ট্রিপল লেয়ার স্ট্রাকচার। ক্লিয়ার? বললেন, তাহলে ওনাকে তাহলে জিজ্ঞেস করা হলো যে তুমি যে বলছো, তাহলে ইনি তো বলেছিলেন সিঙ্গেল একটা লেয়ারের কথা, ইনি বললেন দুটো লিপিড লেয়ারের কথা, তুমি বলছো তিনটে লেয়ারের কথা। তাহলে তুমি আমাকে স্ট্রাকচারটা বলো যে ট্রিপল লেয়ারটা কিভাবে আছে, ট্রিপল লেভেল মডেলটা কিভাবে তৈরি হয়েছে। উনি বললেন তুমি যদি প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার অ্যাকচুয়ালি জানতে চাও, তাহলে তোমাকে ফার্স্ট ওর কম্পোজিশনটা জানতে হবে। তাহলে ফার্স্ট উনি বললেন এই মডেলটা তখনই তুমি বুঝতে পারবে যখন তুমি এর স্ট্রাকচার জানতে পারবে। তোমাকে ফার্স্ট জানতে হবে প্লাজমা মেমব্রেন কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে। তুমি যদি বলতে পারো কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে, তাহলে তুমি যে যে জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছে সেইগুলো যদি কারেক্ট সিকোয়েন্সে সাজাও, তাহলে তুমি স্ট্রাকচার পেয়ে যাবে। তাহলে ভুল লিখলাম, ফার্স্টে জানতে হবে তোমাকে কম্পোজিশন, কি কি জিনিস দিয়ে প্লাজমা মেমব্রেন তৈরি হয়েছে তুমি যদি জানতে পারো, তাহলে সেই কম্পোজিশন গুলো সিকোয়েন্স অনুযায়ী সাজালেই তুমি একটা প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার পেয়ে যাবে। তাহলে উনি জিনিসটা দুভাবে ব্যাখ্যা করলেন, দুটো পার্টে ব্যাখ্যা করলেন। বলেন আগে তোমাকে জানতে হবে কম্পোজিশন,
আর যদি তুমি কম্পোজিশন কারেক্ট বলতে পারো, অ্যানালিসিস করতে পারো, তাহলে স্ট্রাকচার আঁকা কোনো বড় ব্যাপার নয়। তাহলে আগে ফোন তাহলে কম্পোজিশনটা কি বলছে, এখানেই সবচেয়ে বড় জিনিস না। আগে পর্যন্ত আমি জেনেছিলাম লিপিড দিয়ে শুধুমাত্র প্লাজমা মেমব্রেন তৈরি, বাট অ্যাকচুয়ালি প্লাজমা মেমব্রেন দু রকম কম্পোজিশন দিয়ে তৈরি। একটা হচ্ছে লিপিড আর একটা হচ্ছে প্রোটিন। বলে যদিও লিপিড এবং প্রোটিন দুটো একই টাইপের জিনিস নয় না। ফার্স্ট উনি বলেন যে লিপিডটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন ইম্পর্টেন্ট জিনিস না বলেন, এটা নরমাল লিপিড নয়। এখানে যে লিপিডটা আমরা দেখতে পাচ্ছি সেই লিপিডের দুটো পার্ট না। একটা উপরের রাউন্ড শেপের এই পার্টটাকে আমরা বলে থাকি হেড পার্ট, লিপিডের হেড পার্ট। আর এই হেড পার্ট থেকে কতগুলো লেজের মতো স্ট্রাকচার ঝুলতে শুরু করে, এই পার্টটাকে আমরা বলে থাকি টেল পার্ট। এখন এই হেড পার্টটাকে আমি ভালো করে স্ট্রাকচার দেখবো, তাহলে এই হেড পার্টের সঙ্গে একটা স্পেশাল মলিকিউল অ্যাড থাকবে যার নাম ফসফেট। তাই আমি বলেন এই লিপিডটা একটা স্পেশাল লিপিড, এবং এই স্পেশাল লিপিডটা আপনি নাম দিলেন ফসফোলিপিড। তাই লিপিডটার নাম হচ্ছে ফসফোলিপিড। তাহলে আমরা এটুকু জানলাম যে প্লাজমা মেমব্রেনের মধ্যে লিপিড একটা পাওয়া যায় এবং সেই লিপিডটার সঙ্গে ফসফেট লেগে থাকে বলে লিপিডটার নাম ফসফোলিপিড। তো তোমার সাথে সাথে কোশ্চেন করা গেলে ফসফেট কোন পার্টে লেগে থাকে, তো তখন তুমি লিপিডটাকে বাইরে বের করে এনে দেখলে লিপিডের দুটো পার্ট, একটা হেড পার্ট একটা টেল পার্ট। এবং তুমি দেখলে ফসফেটটা অ্যাকচুয়ালি হেড পার্টের সাথেই লেগে থাকে, ঠিক আছে? আর ফসফেট টেল পার্টের সঙ্গে লেগে নেই, ঠিক আছে? তাহলে আমি বললাম তাহলে এই দুটো পার্টের তো একই জিনিস নয়, এটা একরকম জিনিস এটা একরকম জিনিস, তাহলে দুটো পার্ট কি একই রকম নেচার শো করে? বললো না। এই কারণে লিপিডটাকে আমি অদ্ভুত বলেছি, শুধু ফসফেট লেগে থাকার জন্য নয় না। এই হেড পার্টটা হাইড্রোফিলিক পার্ট, হাইড্রোফিলিক পার্ট। আর এই টেল পার্টটাকে আমরা বলে থাকি হাইড্রোফোবিক পার্ট। এখন এই হাইড্রোফিলিক এবং এই হাইড্রোফোবিক কথাটা জিনিসটা কি? দেখো, হাইড্রো শব্দের অর্থ হচ্ছে ওয়াটার, আমরা জানি সবাই। এই ফিলিক কথার অর্থ হচ্ছে ফিল করা। তাহলে হাইড্রোফিলিক শব্দের অর্থ হচ্ছে যারা ওয়াটারকে ফিল করতে পারে, ওয়াটারকে পছন্দ করে, ওয়াটার লাভিং। আর ফোবিয়া শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া। তাহলে ফোবিয়া হচ্ছে, আমরা বলি না ফোবিয়া, ওর মধ্যে একটা ফোবিয়া ঢুকে গেছে, সব সময় ভয় পায়। তাহলে ফোবিয়া শব্দের এক্সাম ফোবিয়া, মানে এক্সামে যাওয়ার আগে সব সময় ভয় পাইছে, তাকে এক্সামোফোবিয়া বলা হয়। তাহলে ফোবিয়া শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া। তাহলে এটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট, জল বিকর্ষী পার্ট, ঠিক আছে? তাহলে এই ফসফোলিপিড অণুগুলোর দুটো পার্ট দু রকম নেচার শো করে। এ ওয়াটারকে পছন্দ করে আর এ ওয়াটারকে অপছন্দ করে। তাহলে একটা হাইড্রোফিলিক পার্ট আর একটা হাইড্রোফোবিক পার্ট, একটা পোলার পার্ট একটা নন পোলার পার্ট। তাহলে তুমি এরকম কোন মলিকিউল পেয়েছো যে মলিকিউলের একদিকটা জলের প্রতি সংবেদনশীল আর একদিকটা জলকে পছন্দ করে না? তাহলে একদিকটা জলকে পছন্দ করে আর একদিকটা জলকে পছন্দ করে, তার মানে দু রকমের নেচারই শো করে থাকে। এখন তোমরা যখন অ্যানিমেল কিংডম পড়বে তখন এরকম কিছু অর্গানিজম পাবে যা জলেতেও থাকে ডাঙাতেও থাকে। তাহলে এরকম কোন অর্গানিজম যে দু রকমের নেচার শো করে, জল এবং ডাঙা, তো সেই সমস্ত অর্গানিজমকে আমরা বলে থাকি অ্যামফিবিয়ান। তাহলে এখানে অ্যামফি যে কথাটা এসেছে, এই অ্যামফি শব্দের অর্থ হচ্ছে উভচর, বাংলায় আমরা বলে থাকি উভ। যার দু রকম নেচার থাকে তাকে আমরা অ্যামফি বলে থাকি, ঠিক আছে? তাহলে তুমি দেখছো এই মলিকিউলটা দু রকম নেচার শো করে, কিছুটা পার্ট জলকে ফিল করে কিছুটা পার্ট জলকে ফিল করতে পারে না। সেই জন্য এই মলিকিউলটা একটা স্পেশাল নাম দেওয়া হলো, বলা হলো দিস ইজ এ অ্যামফিপ্যাথিক মলিকিউল। খুবই ইম্পর্টেন্ট, সেল মেমব্রেনের স্ট্রাকচার করতে গিয়ে এই মলিকিউলটার অবদান খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে ভাই যে লিপিড পার্টটা আছে এই লিপিড পার্টটা ফসফোলিপিড,
নাই ফসফোলিপিড কেন বললাম না ফসফেট অ্যাড আছে না কোথায় ফসফেট অ্যাড আছে না হেড পার্টে অ্যাড আছে তাহলে ফসফেট অ্যাড আছে বলে দুটো পার্ট দুই রকম একটা পার্টে হেড ফসফেট অ্যাড আছে একটা পার্টে নেই দুটো পার্টের নেচার কি এক না দুটোর নেচার এক না একটা পার্ট হেড পার্টটা হাইড্রোফিলিক জলাকর্ষী আর টেল পার্টটা হাইড্রোফোবিক জল বিকর্ষী তাহলে একই মলিকিউলে দুটো পার্ট দুই রকম নেচার শো করছে তো এই মলিকিউলটার নাম দিয়ে দিলাম অ্যাম্পিপ্যাথিক মলিকিউল তাহলে ড্যানিয়েল ড্যাপসন এই একটা কম্পোজিশন সম্পর্কে এত কথা বললেন সেকেন্ড উনি বললেন এর মধ্যে প্রোটিনও রয়েছে এবং এই ক্ষেত্রে যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনটার স্ট্রাকচার তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে অনেকটা গ্লোবিউলার শেপ তাহলে প্রোটিনটার স্ট্রাকচার অনেকটা গ্লোবিউলার শেপের স্ট্রাকচার তো তিনি বলে দিলেন এই গ্লোবিউলার শেপের স্ট্রাকচার বলে এই প্রোটিনটার নাম দিয়ে দিলেন গ্লোবিউলার প্রোটিন এখন প্রোটিনের অনেক রকম স্ট্রাকচার পাওয়া যায় পরে তুমি জানতে পারবে আলফা বিটা সিটের অনেক রকম তাহলে এটা তারই মধ্যে ওয়ান টাইপ সেইজন্য ইনি তার আগে একটা আলফা স্ট্রাকচার প্রোটিনের যে স্ট্রাকচারটা পেয়েছেন সেটা আলফা টাইপ এখন শুধু এটুকু মনে রাখবেন তাহলে এই প্রোটিনটা উনি বললেন আলফা গ্লোবুলার প্রোটিন উনি বলেন একটা প্লাজমা মেমব্রেনকে তুমি যদি কাটাছেঁড়া করো তাহলে এই কম্পোজিশনই পাবে আর তুমি যখন এই কম্পোজিশনগুলো জেনে গেলে বলে এবার তোমার স্ট্রাকচার তৈরি করতে কোনো সমস্যা হওয়া উচিত না বলে কেমন এবার আমরা স্ট্রাকচার তৈরি করব কি করে বলা হলো তুমি যদি একটা সেলের বেসিক আইডিয়া তোমার কাছে ক্লিয়ার থাকে তুমি এটুকু জানো সেলের ভেতরে একটু আগেই বলেছি আইসিএফ বলা হয়ে থাকে সেলের ভেতরে সাইটোপ্লাজম থাকে সেটাও একটা ফ্লুইড আর আমি বলেছি সেলের বাইরে ফ্লুইড থাকে যার নাম হচ্ছে ইসিএফ তাহলে একটা সেলের ভিতরেও ফ্লুইড আছে সেলের বাইরেও ফ্লুইড আছে তার মানে তুমি জানেছো সেলের ফ্লুইডের সঙ্গে থাকতে পারে একমাত্র হেড পার্টটা টেল পার্টটা তো ফ্লুইডের দিকে থাকতে পারে না তার মানে তোমার এইটুকু আন্দাজ হওয়া উচিত না এই টেল পার্টটা না ইসিএফ এর দিকে আছে এই টেল পার্টটা না আইসিএফ এর দিকে আছে তার মানে টেল পার্টটা কোথায় আছে তখন তুমি বলেন এটা তখনই সম্ভব না যখন ইসিএফ এর দিকেও এমন একটা পার্ট আছে যে জলকে পছন্দ করে আইসিএফ এর দিকেও যে পার্টটা আছে সেও জলকে পছন্দ করে তাহলে জিনিসটা কেমন হলো ঠিক জিনিসটা এরকম হলো না ইসিএফ এর দিকেও হেড পার্ট রয়েছে এটা এই যে সেল হয়ে থাকে আবার আইসিএফ এর দিকেও হেড পার্ট রয়েছে বলে এই জন্য আইসিএফ এর ফ্লুইড আছে এবং ইসিএফ এর ফ্লুইড আছে দুই জায়গাতেই ফ্লুইড আছে তারপরে নিশ্চয়ই ফ্লুইড মানে হেড পার্ট তাকে পছন্দ করে তার মানে আইসিএফ এর দিকেও হেড পার্ট রয়েছে ইসিএফ এর